দেখেন, যে দুজন উপদেষ্টা নেওয়া হয়েছে, আমি আবার বলি শুরু থেকে বলি, অন্তর্বর্তীকালীন সরকার 5 জন নতুন উপদেষ্টা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এর মধ্যে ইতিমধ্যে 3 জন তারা শপথ পাঠ করেছেন। 2 জন উপদেষ্টাকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছে। বসির আহমেদ এবং বসির উদ্দিন এবং আরেকজন ফারুকী সাহেব। এই ফারুকী সাহেব তিনি গণজাগরণ মঞ্চের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে তিনি ওই ইমরানি সরকারদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন এবং একই সাথে হেফাজতের উপরে যে ধরনের দমনপীড়ন শাপলা চত্বরে এবং সেই দমনপীড়নের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন। তিনি আল্লামা শফি সাহেবকে তেঁতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন। ইতিমধ্যে হেফাজত ইসলাম একটি বিবৃতি দিয়েছেন, কিন্তু আমি তাদের প্রতি আহ্বান রাখব, শুধুমাত্র বিবৃতির মাধ্যমে সে আবদ্ধ থাকলে হবে না, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এই ফারুকী সাহেব তিনি একজন মুজিববাদী চেতনার মানুষ। তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে প্রধান উপদেষ্টা ওই ধানমন্ডির 32 নম্বর বাড়ি তিনি প্রদর্শন করেন। এইভাবে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 7 আগস্ট অর্থাৎ 5 আগস্টের পর 7 আগস্ট তিনি এই ধরনের আহ্বান রেখেছেন। তার মানে কি? তার মানে স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি আসলে মুজিববাদী এবং এই মুজিববাদী চেতনার মানুষটি তিনি 15 বছর ধরে আওয়ামী লীগের বন্দনা করেছেন, আওয়ামী লীগের গান গেয়েছেন এবং সর্বশেষ যখন এই চালাক মানুষটি দেখলেন যে হাসিনার পতন হয়ে যাচ্ছে, তখন তিনি ওই হাসিনার দশর হাসিনাকে ধরে রেখে তিনি জনগণের পক্ষে অবস্থান নিলেন। মানে আমার প্রশ্ন হলো, 15 বছরের আমল নামা যাচাই বাছাই না করে কিভাবে এই মুজিববাদী চেতনার আওয়ামী প্রেতাত্মা তাকে কিভাবে উপদেষ্টা বানানো হলো? দ্বিতীয়ত, এই বসির উদ্দিন তিনি হত্যা মামলার আসামি এবং তিনি ডামি এমপির ভাই। এই ডামি পরিবারের লোকজন কিভাবে এমপি হচ্ছেন, কিভাবে উপদেষ্টা হচ্ছেন, আমি আসলে জানি না। এক্ষেত্রে সরকারকে বলবো যে এই বিতর্কিত উপদেষ্টাদেরকে অনতিবিলম্বে আপনাদেরকে সরিয়ে দেওয়া লাগবে। এবং আরেকজন উপদেষ্টা আলী ইমাম মজুমদার, তিনি 11 দশক, তিনি মুজিববাদী এবং শেখ মুজিবকে নিয়ে 2017 সালে প্রথম আলোতে একটি কলাম দেখেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে মুজিব আমাদের চেতনা, মুজিব আমাদের বিশ্বাস, মুজিবকে মহানায়ক হিসেবে আরও বেশি উপরে তুলতে হবে, মুজিবকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না। অর্থাৎ এই আওয়ামী পরিবারের এই 3 জন ব্যক্তিত্ব তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। এই যে জেলাগুলোতে ডিসি বলেন, এসপি বলেন বা বিভিন্ন সেক্টরের সরকারি কর্মকর্তা বা সচিবালয়ে সচিবদের দেখেন যে আওয়ামী ঘরানার যারা ছিল, যারা আওয়ামী সুবিধাভোগী, তাদেরকে বেশি প্রমোশন দেওয়া হচ্ছে, তাদেরকে বেশি সম্মান করা হচ্ছে। অথচ যারা গত 15 বছরে আওয়ামী লীগের বঞ্চনার শিকার, তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না। তারা এই সরকারের আমলে আরও বেশি বৈষম্যের শিকার। অর্থাৎ যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, সেই বৈষম্য আরও বেশি বেড়ে গিয়েছে। এবং দেখেন, এই যে আপনার একটি অঞ্চল থেকে, একটি বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, চট্টগ্রাম থেকে 13 জন উপদেষ্টা। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, যদি আপনি সমতা বা সাম্য আনতে চান, তাহলে অন্যান্য বিভাগ থেকেও আপনি 13 জন করে উপদেষ্টা নিয়োগ দেন। অন্যথায় মানুষ কিন্তু এখন যেটি বলছে যে ডক্টর ইউনূস স্যারের উপর আমরা যে আস্থা বিশ্বাস রেখেছিলাম, তিনি সেই আস্থা বিশ্বাস রাখতে পারেননি। তিনি তার এনজিও সেক্টরে যারা কাজ করেছে, যারা তার গ্রামীণ ব্যাংকের কর্মচারী ছিল, তাদেরকে তিনি এখন উপদেষ্টা বানিয়েছেন। সরকারের বিভিন্ন সেক্টরে তিনি পদায়ন করেছেন। এর মাধ্যমে কিন্তু এখন জনগণ যেটি মনে করছে, শেখ হাসিনা যেমনিভাবে তার ক্ষমতার সময় বা তার শাসন আমলে তিনি গোপালগঞ্জকে প্রাধান্য দিয়েছেন, গোপালগঞ্জের মানুষ ছাড়া তিনি কিছু বুঝতেন না, ঠিক একইভাবে ডক্টর ইউনূস তিনি তার চট্টগ্রামের মানুষ এবং এনজিও কর্মী, গ্রামীণ ব্যাংকের কর্মী ছাড়া আর কারোর উপর আস্থা বিশ্বাস রাখতে পারছেন না। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই। আমরা চাই যে এই সরকার বিপ্লবী চেতনার উপরে ভর করেই রাষ্ট্র সংস্কার করুক, কিন্তু মুজিববাদী চেতনার মানুষ এবং যাদের বিপ্লবের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার করা যাবে না। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন সেটা হলো সংবিধান নিয়ে।
সমসাময়িক সময় অনেকে বলে যে নতুন বাংলাদেশ বিনিময়ে রাষ্ট্র সংস্করণের জন্য সংবিধান সংস্করণের প্রশ্ন অনেকেই তুলছে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে বিএনপির সিনিয়র একজন নেতা তিনিও বলছেন যে সংবিধান কোনো খসড়া খাতা না, ইচ্ছা করলে ছিঁড়ে পড়া যায়। আপনারাও তো একটা বাংলাদেশের এখন বড় একটা রাজনৈতিক আইকন দলের, সেক্ষেত্রে আপনারা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কোনো প্রতিক্রিয়া আপনারা কি বলেন জাতির উদ্দেশ্যে? আমরা আহ্বান রেখেছিলাম বিপ্লবী সরকার গঠন করার জন্য, কিন্তু বিপ্লবী সরকার গঠন করা হয়নি। তারা আধা সাংবিধানিক এবং তারা আধা বিপ্লবিক, অর্থাৎ তারা অর্ধেক সংবিধান মেনে কাজ করছে আর অর্ধেক বিপ্লবী চেতনায় কাজ করছে। এইভাবে আসলে হতে পারে না। তারা যেটি করতে পারত, যে একটি বিপ্লব বা একটি অভ্যুত্থান হয়েছে, এরপরে সমস্ত কিছু অকার্যকর হয়ে পড়েছে, সংবিধান নাই, রাষ্ট্রপতি নাই, নতুন করে শহীদ মিনারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে তারা একটি বিপ্লবী সরকার গঠন করতে পারত এবং সেখানে একজনকে রাষ্ট্রপতি বানিয়ে তার হাতে বাকিরা শপথ নিতে পারত। কিন্তু তারা সেই আহ্বান রাখেনি, তারা সেইভাবে কাজ করেনি। তারা এখন এসে বলে যে রাষ্ট্রপতি অবৈধ। যিনি বলছেন রাষ্ট্রপতি অবৈধ, যিনি বলছেন যে ওই 5 আগস্ট সংবিধান অকার্যকর হয়ে পড়েছে, সেই তিনি কিন্তু এই সংবিধান মেনে এই অবৈধ রাষ্ট্রপতির হাতে শপথ নিলেন। তার মানে কি? তার মানে জনগণের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি ইয়ার্কি করছে। আমরা এই ইয়ার্কি করতে দিব না। আমরা তাদেরকে বলবো, জনগণের কথা শুনুন, জনগণের কাছে আসুন। এই যে শিক্ষকরা এখানে আন্দোলন করছে, এখানে বিভিন্ন পেশাজীবীরা আন্দোলন করছে, কেন আন্দোলন করছে, কী কারণে? আপনারা সচিবালয় থেকে বের হয়ে এখানে আসুন, কথা শুনুন। শুনুন আপনারা যে তাদের দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক। আপনারা যদি মনে করেন যে আপনারা মহারাজ হয়ে গেছেন, আপনারা চেয়ার থেকে নামবেন না, তাহলে জনগণ কিন্তু জনগণের দাবি যদি আপনারা না মানতে পারেন, যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে জনগণ কিন্তু ওই চেয়ার থেকে আপনাদেরকে টেনে নামাবে। ধন্যবাদ।